শ্রীময়ী, তোমার মনে আছে কিনা জানি না, আমি তোমাকে বলেছিলাম আমার এই মাসে বেরিয়ে যাবার কথা। সেই বেরিয়ে যাবার দিনটা কিন্তু এগিয়ে এসেছে। আপনি কি এখনই চলে যাবেন রোহিতদা? দেখো, প্রথমে ভেবেছিলাম যে দিঠিকে আগে খুঁজে পাওয়া যাক, তারপর নিশ্চিন্ত মনে যাব, কিন্তু আমি তো এখানে থেকেও অ্যাক্টিভলি দিঠির কোনো খোঁজ করতে পারছি না। আমাকে তো সেই আমার বন্ধু বিকাশ, আমার কমিশনার বন্ধুর উপরই নির্ভর করতে হচ্ছে। ও তোর কাজ করছে, আমি তো এখানে শুধু শুধু বসে আছি। তাছাড়া দেখো, দিঠির জন্য অনেকেই আছে, কিন্তু ডিঙ্কার জন্য, মানে আমি বলছি না যে তোমরা নেই, কিন্তু এই মুহূর্তে ডিঙ্কা তো একা একা বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবে না, ওর সাথে তো কাউকে যেতে হবে। মাইট অ্যাজ ওয়েল বি মি। তার মানে রোহিত আঙ্কেল, এটা কি প্রমাণ হয়ে গেছে যে ওর অপারেশন সাকসেসফুল হয়নি? আনফর্চুনেটলি হয়নি। দেখো, এটা আমরা ধরেই রেখেছিলাম যে 5% চান্স আছে, সেই 5%-এর মধ্যে ডিঙ্কা নাও পড়তে পারে। এটা আমাদের বোধহয় প্রত্যেকেরই মাথায় ছিল। অ্যাজ লাক উড হ্যাভ ইট, আমাদের হয়নি। ডিঙ্কা চিকিৎসায় ঠিক হয়নি, কিন্তু আমাদের তো সেকেন্ড অপশন খোলা ছিল। আমি তো তোমাদের বলেই রেখেছিলাম যদি এখানে কিছু না হয়, ডিঙ্কা আমার সাথে ইংল্যান্ডে যাবে, ওখানে গিয়ে থরো চেক আপ হবে। আমি ডাক্তারদের রিপোর্টসগুলো পাঠিয়ে দিয়েছি, ওরা রিপোর্টসগুলো দেখে আবার ওই চেক আপ যখন হবে সেই রিপোর্টসগুলো দেখে ডিসকাস করবে যে কোথায় কি অ্যাভিনিউজ আছে, কোথায় এই রোগটার ট্রিটমেন্ট বা নতুন কোনো যদি ট্রিটমেন্ট প্রসিডিওর এসে থাকে তো সেগুলো আমরা অ্যাভেল করব। আপনি কবে যাবেন রোহিতদা? ডাক্তারদের সাথে আলোচনা করে যা বুঝেছি, যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ততই মঙ্গল। দেরি হয়ে গেলে না, অপশনস থাকলেও সেগুলোকে কিন্তু অ্যাভেল করা যাবে না। ডিঙ্কা খুব মন খারাপ করে আছে না? না, ঠিক মন খারাপ নয়, তবে ওর অবাক লাগছে যে তোমরা কেউই ওর কাছে যাচ্ছ না। আমি তো যেতে পারছি না, আমি উঠতেই পারছি না বিছানা থেকে। উঠলেই আমার মাথাটা ঘুরে যাচ্ছে। আজ আমি নিয়ে যাব বলেই এসেছি, আজ আমি নিয়ে যাব আন্টিকে। একটা কথা মাথায় রেখো অর্ণা, আমি কিন্তু দিঠির বিষয়টা ওকে বলিনি। ওর যা শারীরিক আর মানসিক অবস্থা, আমার মনে হয়েছিল যে এই এক্সট্রা চাপটাও নিতে পারবে না, দেওয়া উচিত নয় ওর উপর। আর ও যা ছেলে, ও যদি জানতে পারে যে দিঠি মিসিং, ও কিন্তু লন্ডনে যাবে না। তবে বুদ্ধিমান ছেলে, আঁচ করেছে, কিছু একটা হয়েছে। আমি আকার ইঙ্গিতে বুঝিয়েছি যে তোমার অপারেশনটার ধকল মা নিতে পারেনি, তাই একটু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, এই বলে ঠেকিয়ে রেখেছে আর কি। তুমি চিন্তা করো না রোহিত আঙ্কেল, আমি আজই আন্টিকে নিয়ে যাব প্রত্যুষের কাছে। সেই ভালো। আর দেখা করে এসো শ্রীময়ী, কারণ এরপর তো বেশ কয়েক সপ্তাহ ওর সাথে তোমার দেখা হবে না, তোমাদের কারোরই দেখা হবে না। আপনি যে টিঙ্কাকে নিয়ে যাবেন, আবার কবে ফিরবেন, মানে কতদিন পরে ফিরবেন? সেটা নির্ভর করছে ওর অপারেশনটা সাকসেসফুল হওয়ার উপর। যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আর আমার আসার প্রয়োজন পড়বে না, ও একাই ফিরে আসতে পারবে। আর যদি তা না হয় তাহলে তো আমি ওকে নিয়ে আসবো। রোহিতবাবু, আজ মন থেকে একটা কথা বলতে বাধ্য হচ্ছে। আমি ওকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু বাবার কাজটা আপনি করছেন। আপনি ওর প্রকৃত বাবা। অনিন্দু, আপনি না প্লিজ এই কথাগুলো বলবেন না। আপনি প্রত্যেকবারই কথাগুলো যখন বলেন না, আমার প্রচন্ড অস্বস্তি হয়। দেখুন, ঠিক একজন ভালো ছেলে, একজন গুণী শিল্পী, আমি ওকে খুব ভালোবাসি। ওর এই বয়সে এসে ক্যারিয়ারটা, জীবনটা থেমে যেতে পারে না।
আমার কাছে কিছু সুযোগ আছে, কিছু কন্ট্যাক্টস আছে, ওর চিকিৎসা করানোর মেডিকেল ফ্রেটার্নিটির কিছু লোকজনদের আমি চিনি, ব্যাস এই সুযোগটাই ওকে দিচ্ছি। আমার জায়গায় যে কেউ থাকলে না একই কাজ করতো। ওটা প্লিজ অনিন্দ্য। আপনার কাছে হয়তো কিছু না, কিন্তু আমি যেটা বলেছি সেটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলেছি, মন থেকে বলেছি। একান্ত আমার বিশ্বাস, সেখানে কিছু বলার নেই। আপনি কি এর মধ্যেই চলে যাবেন? আর্লি নেক্সট উইক তো বেরিয়ে পড়তে হবে। আমি আরো কয়েকদিন থেকে যেতাম, অন্তত দিঠিকে যতদিন খুঁজে পাওয়া যাচ্ছে না ততদিন তো থাকতামই। কিন্তু পরে ভেবে দেখলাম যে দিঠিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ডিঙ্কার জীবনটা অসম্পূর্ণ থাকবে, সেটাও তো হতে পারে না, তাই না? আর তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস যে দিঠিকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। আমার বন্ধুর ওপর, বিকাশের ওপর আমার যথেষ্ট ভরসা আছে। আমার জাস্ট মনে হচ্ছিল রোহিতবাবু আপনি চলে যাওয়ার পর আপনার বন্ধু কি একই রকম গুরুত্ব দিয়ে দিঠির ব্যাপারটা দেখবে? অনিন্দ, আপনি বিকাশকে চেনেন না। আমি ওকে ছোট থেকে দেখছি তো, ওর মতো ডিউটিফুল মানুষ আমি খুব কম দেখেছি। আর ওর সম্বন্ধে তো পড়েছেন, ওর দাপটে বাঘে গরু তো এক ঘাটে জল খায়। আমার ক্ষেত্রে একটা সুবিধা হলো যে সামহাউ ওর আমার ফ্যামিলির প্রতি একটা অব্লিগেশন আছে, যে কারণে এই কেসটাও পার্সোনালি দেখছে। না হলে কোনো পুলিশ কমিশনার কি পার্সোনালি এসব কেস দেখে? ডিপার্টমেন্ট আছে। কত খবরই তো পড়ি কাগজে, টিভিতেও দেখি যে মেয়েদের সব বাইরে পাচার করে দেয়। আমার মেয়েটাকেও যদি বাইরে পাচার করে দিয়ে থাকে তো। বললাম তো, এত কথার উত্তর আমার জানা নেই। তুমি কোথা থেকে এসেছো আমি জানতে চাই না, তুমি কোথায় যাবে আমি সেটাও জানতে চাই না। আমাকে যেটুকু কাজ দেয়া হয়েছে সেটুকু করতে আমি বাধ্য, না করলে আমার উপর চাপ আসবে। বললাম তো, আমি না করলে অন্য কেউ এই কাজটা করতোই। কোথায় পৌঁছে দিচ্ছ আমাকে? যেখানে পৌঁছানোর কথা সেই ঠিকানা। আর তারপর? তারপর তোমার ভাগ্য। কিছু তো আন্দাজ আছে তোমার, সেটুকু আমাকে দাও। এটা বর্ডার এলাকা, দুপা গেলেই অন্য দেশ। হতে পারে তোমার ভবিষ্যৎটা অন্য দেশেই হবে। তার মানে আমাকে অন্য দেশে পাচার করে দেওয়া হবে? তোমাকে আমি যেখানে পৌঁছচ্ছি সেখানে তোমার সাথে কি হবে সেটা আমার জেনে লাভ নেই। তবে আমি শুনেছি ওর হাত থেকে অনেক মেয়ে এইভাবে পাচার হয়েছে। আমি অবশ্য এর আগে জিনিসপত্র পৌঁছে দিয়েছি আর তার জন্য টাকা পেয়েছি। এই প্রথমবার আমাকে একটা আস্ত মানুষকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বটা কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। যাকে এত কথা বলে কাজ নেই, আমার কাছে ইনস্ট্রাকশন আছে, কেউ যদি বেশি এদিক ওদিক করে পালাতে চায় আমি তাকে মেরে ফেলতে পারি। চলো না দিদি, বেকার অশান্তি করে কি লাভ? আগে খেয়ে নাও, তারপর দেখা যাবে। চলো চলো। বসো। আমার কিন্তু আর সময় নেই, গাড়ি স্টার্ট করতে হবে। হ্যাঁ, গাড়ি স্টার্ট করো না। যে মেয়েটার ভবিষ্যৎ নিজের হাতে আগুনে পুড়িয়ে শেষ করে দিচ্ছ, তাকে বিসর্জন দিয়ে দিচ্ছ, একটু বাদে হয়তো অন্য দেশে চলে যাব আমি। সেই মেয়েটা খেলো কি খেলো না সেটা ভেবে কিলা। গাড়ি স্টার্ট করো, আমি রেডি। এ নাও দিদি, খেয়ে নাও। তুমি তো কিছু খাওনি, খেয়ে নাও না। না, আমি খাবো না। তাহলে যে আমাকে বিসর্জন দিয়ে দিচ্ছে তার দেওয়া খাবার আমি কিছুতেই মুখে তুলবো না। তাহলে একটা কলা তো খাও অন্তত। না, খাও না দিদি, আমি জানি তোমার খিদে পেয়েছে। উফ, আমার খাওয়া নিয়ে এত তোমাকে ভাবতে হবে না। এ বাচ্চু, চল। আসছি।
চেঁচামেচি করে কোনো লাভ নেই। চেঁচামেচি করলে থানা পুলিশ লোকজন কেউ আসবে না, তোমার জেনে রাখা ভালো।